নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার ভূগোলে যে প্রথম অধ্যায় আছে ভূগঠন, সেই ভূগঠন অধ্যায় থেকে একটি বড় প্রশ্ন। সেই বড় প্রশ্নটি আমি তোমাদের কাছে আলোচনা করে দেব। আর তোমাদের যে চতুর্থ সেমিস্টার পরীক্ষা, এই চতুর্থ সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে আজকে যে আমি প্রশ্নটা নিয়ে এসেছি, অর্থাৎ সমুদ্র বক্ষে বিস্তৃতি তথ্যটি সম্পর্কে আলোচনা। এই ভূগঠন অধ্যায় থেকে ভূগোলে এই প্রশ্নটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে এই প্রশ্নটা আলোচনা করে দেব। তো বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব মনোযোগ সহকারে শোনো। আর কোথাও কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিও। আর এই প্রসঙ্গে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিও। এছাড়া তোমাদের কোন কোন বিষয়ে প্রশ্ন উত্তর প্রয়োজন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে চলো, আমি যে আজকে দ্বাদশ শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় ভূগঠন চতুর্থ সেমিস্টারের এই অধ্যায় থেকে সমুদ্র বক্ষের বিস্তৃতি তত্ত্বটি সম্পর্কে আলোচনা নিয়ে এসেছি, সেগুলো তোমাদের কাছে আলোচনা করব। সমুদ্রবক্ষের বিস্তৃতি তথ্য মহাসাগরীয় শৈলশিরা শীর্ষদেশীয় চুক্তিরেখা থেকে পাতলা সামুদ্রিক ত্বক স্থলভাগের দিকে ফিতের ন্যায় দীর্ঘকাল সঞ্চিত হচ্ছে। তাহলে কি না, সমুদ্রবক্ষের বিস্তৃতি তথ্যের প্রথমে যেটা, অর্থাৎ তোমরা যে কোনো প্রশ্ন লেখার আগে কি করো, প্রথমে ভূমিকা লেখো। সেরকম ভাব এই বড় প্রশ্নটার ক্ষেত্রে তোমরা ভূমিকা হিসাবে লিখবে কি না, মহাসাগরীয় শৈলশিরা শীর্ষদেশীয় চুক্তিরেখা থেকে পাতলা সামুদ্রিক ত্বক স্থলভাগের দিকে ফিতের ন্যায় দীর্ঘকাল ধরে সঞ্চারিত হচ্ছে। এরপর তোমরা পয়েন্টে আসবে কি না, প্রস্তাবক। এই পয়েন্টে তোমরা লিখবে 1962 সালের মার্কিন অধ্যাপক হ্যারি হ্যামন্ড হেস এই তথ্যটি তার হিস্ট্রি অব ওশান বেসিন নামক গ্রন্থটিতে প্রকাশ করে। তাহলে প্রস্তাবক মানে এই যে আমাদের পড়াটার মধ্যে পেলে সমুদ্রবক্ষের বিস্তৃতি তথ্য, এই তথ্যটি কে কোথায় কবে কি করেছিল, প্রকাশ করেছিল। এরপর দেখো তোমরা পয়েন্ট করবে কি তাত্ত্বিক ঘটনা। এখানে তোমরা লিখবে সমুদ্রবক্ষের বিস্তৃতি এমন একটি ভূতাত্ত্বিক প্রক্রিয়া যার ফলে কি হয় না, মধ্য মহাসাগরীয় শৈলশিরা সীমান্তবর্তী এলাকা বরাবর দুটি বিপরীতধর্মী পাতের মধ্যস্থলে লাভা নতুন সামুদ্রিক ভূত্বক তৈরি হয় এবং ধীরে ধীরে কি হয় সেটা না, পুরনো ভূত্বকের দুপাশে সরে যায়। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে সমুদ্রবক্ষের বিস্তৃতি এমন একটি ভূতাত্ত্বিক প্রক্রিয়া যার ফলে মধ্য যে মহাসাগর সেখানকার শৈলশিরা সীমান্তবর্তী এলাকা বরাবর দুটি বিপরীতমুখী পাতের মধ্যস্থলে লাভা দ্বারা নতুন সামুদ্রিক ভূত্বক তৈরি হয় এবং সেটা ধীরে ধীরে পুরানো যে ভূত্বক তার দুপাশে সরে যায়। এই যে কথাটা বললাম, এর একটা যুক্তি তোমাদেরকে দিতে হবে। তাহলে যুক্তিটা কি দেবে তোমরা? যুক্তিটা তোমরা এরকম ভাব দেবে যে মধ্য আটলান্টিক তলদেশে নতুন ভূগঠন অব্যাহত রয়েছে। আটলান্টিক ও ভারতীয় মহাসাগরের আয়তন বাড়ছে আর প্রশান্ত মহাসাগর সংকুচিত হচ্ছে। তাহলে এর যুক্তি কি, প্রথম যে পয়েন্ট আছে মধ্য আটলান্টিক তলদেশে নতুন ভূগঠন অব্যাহত রয়েছে, দ্বিতীয় হচ্ছে আটলান্টিক ও ভারতীয় মহাসাগরের আয়তন বাড়ছে, তৃতীয় হচ্ছে প্রশান্ত মহাসাগর কি হচ্ছে, সংকুচিত হচ্ছে। তাহলে বন্ধুরা এই গেল আমার যুক্তি।
তোমাদের বলে রাখি আমি, তোমাদের 4th সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে এই ভূগঠন অধ্যায় থেকে এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। এটা 5 নম্বরের প্রশ্ন। তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখো। চাইলে তোমরা উত্তরটা খাতার মধ্যে লিখে নিতেও পারো। এরপর পয়েন্ট করবে সমুদ্রবক্ষের বিস্তৃতি সম্পর্কে অধ্যাপক হ্যারি হেসের ধারণা। যুক্তরাষ্ট্রে যে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং জলসেনা বিভাগের প্রধান দায়িত্বপ্রাপ্ত হ্যারি হেস উত্তর আমেরিকা উপকূল বরাবর অর্থাৎ মেক্সিকো থেকে ব্রিটিশ কলম্বিয়া পর্যন্ত কি করেছিল, প্রশান্ত মহাসাগরের তলদেশের জরিপ করে একাধিক তথ্যের সমন্বয় ঘটিয়েছিল। এগুলো কি না, প্রথম হচ্ছে আর্থার হোমসের পরিচালন স্রোত তত্ত্বকে সামনে রেখে অধ্যাপক হ্যারি হেস দাবি করেন গুরুমণ্ডলীয় অর্থাৎ কি 35 থেকে 2900 কিমি তলদেশে তেজস্ক্রিয় পদার্থের বিকিরণে প্রচণ্ড তাপের উদ্ভব ঘটে। এরপর তোমরা দ্বিতীয় নাম্বার যে পয়েন্টটা করবে সেটা হচ্ছে কি না, মধ্য মহাসাগরীয় তলদেশে ঠিক নিচে ভূগর্ভস্থ ম্যাগমা ঊর্ধ্বমুখী ধাক্কায় সংশ্লিষ্ট ফাটল বা চ্যুতিরেখার মধ্যে দিয়ে গলিত ব্যাসল্ট জাতীয় লাভা ক্রমাগত উপরে উঠে আসে এবং কালক্রমে নতুন সামুদ্রিক ভূত্বক গড়ে তোলে। এরপর তোমরা 3 নম্বর পয়েন্ট করবে উথিত ম্যাগমা চাপে যখন বিভাজিত ভূত্বক দুপাশে সরে যায় তখন মধ্যবর্তী ফাঁকা স্থানটি পুনরায় নতুন আগ্নেয় পদার্থ জমতে শুরু করে। এরপর 4 নম্বরে লিখবে ঘূর্ণায়মান একটি ফিতে ন্যায় নতুন ভূত্বক গঠন এবং পুরাতন সামুদ্রিক ভূত্বকের স্থানান্তর প্রক্রিয়া অব্যাহত থাকায় সমুদ্রবক্ষে সম্প্রসারণ ঘটে চলেছে। এরপর তোমরা লিখবে দৃষ্টান্ত। দৃষ্টান্ত কি না, এইভাবে আটলান্টিক মহাসাগরে প্রতি বছর গড়ে প্রায় 2 সেন্টিমিটার হারে উপকূলের দিকে বিস্তৃতি হয়েছে। এটা তোমরা লিখতেও পারো নাও পারো। দৃষ্টান্তে কি না, এইভাবে আটলান্টিক মহাসাগরে প্রতি বছর গড়ে প্রায় 2 সেন্টিমিটার হারে উপকূলের দিকে বিস্তৃতি হচ্ছে। এরপর সমুদ্রবক্ষের বিস্তৃতির কারণ অর্থাৎ সমুদ্রবক্ষের বিস্তৃতি কেন হচ্ছে সেই পয়েন্টটা তোমরা লিখবে। এখানে লিখবে পরিচলন স্রোত 1 নম্বর পয়েন্ট দিয়ে ঊর্ধ্বগুরুমণ্ডল থেকে উঠে আসা ম্যাগমার পরিচলন স্রোত প্রত্যক্ষভাবে সমুদ্রবক্ষে বিস্তৃত ঘটাতে মুখ্য শক্তি সরবরাহ করে থাকে। এরপর 2 নম্বর পয়েন্টে লিখবে সঞ্চারণশীল পাত। মধ্য সামুদ্রিক অঞ্চলে গভীর পাতগুলি পরস্পর থেকে দূরে সরে যাওয়ায় মধ্যবর্তী স্থলে পরিচলন স্রোতে উঠে আসা ব্যাসল্ট জাতীয় লাভা সঞ্চিত হয়ে সমুদ্রবক্ষের বিস্তৃতি ঘটায়। এরপর তোমরা যেটা করবে তত্ত্বের সমর্থনযোগ্য প্রমাণ, অর্থাৎ এই যে তত্ত্বটা দিলে তার একটা সমর্থনযোগ্য প্রমাণ দিতে হবে। সেক্ষেত্রে তোমরা লিখবে সামুদ্রিক অবক্ষেপণের বয়স। রবার্ট ডায়েটজের প্রস্তাবনা অনুসারে সমুদ্রবক্ষ স্থির থাকলে তলদেশের প্রত্যেক স্থানে শিলার বয়স একই হতো। 1968 সালে গ্লোমার চ্যালেঞ্জার জাহাজ সমীক্ষা থেকে জানা যায় কি আটলান্টিক মধ্য সামুদ্রিক শৈলশিরা ঊর্ধ্বাংশে নবীন শিলাস্তর এবং কিছুটা দূরে অপেক্ষাকৃত প্রাচীন শিলাস্তর রয়েছে। এরপর তোমরা একটা চিত্র অঙ্কন করবে। চিত্রটা দেখে না, ঠিক এরকম ধরনের একটা চিত্র অঙ্কন করবে। এরপর তোমরা পয়েন্ট করবে বিশেষ দৃষ্টান্ত। এটা তোমরা লিখতেও পারো নাও পারো। এরপর লিখবে সামুদ্রিক অবক্ষেপণের গভীরতা। 1968 সালে মার্কিন ইউএস ন্যাশনালের উদ্যোগে আটলান্টিক গ্লোমার চ্যালেঞ্জের জাহাজটি কি সংগ্রহ করেছিল, জয়ডিস সামুদ্রিক নমুনা থেকে জানা যায় যে মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে যতই উপকূলের দিকে যাওয়া যায় সংশ্লিষ্ট সামুদ্রিক অবক্ষেপণের গভীরতা ক্রমশই বাড়তে থাকে। এরপর
তোমরা চৌম্বকীয় বিচ্যুতির প্রমাণ এই পয়েন্টটা করবে। এখানে লিখবে সামুদ্রিক শৈলশিলার নিকট যখন নতুন আগ্নেয়শিলা বেরিয়ে আসে তখন সেই শিলাস্তরে লৌহযুক্ত খনিজ যেমন ম্যাগনেটাইট, ইলমেনাইট প্রভৃতি তৎকালীন সময়ে চৌম্বক তত্ত্ব বজায় রাখে। আবার পরবর্তীতে চৌম্বকীয় মেরু যখন উল্টে যায় তখন শিলাস্তরের বিপরীত মেরুতা গড়ে ওঠে। এর প্রমাণ তোমাদেরকে দিতে হবে। এখানে তোমরা লিখবে কি না 1963 সালে জেভাইন ও এইচ ম্যাথিউস ম্যাগনেটোমিটার যন্ত্রের দ্বারা এক সমীক্ষার মাধ্যমে মধ্য সামুদ্রিক শৈলশিলার দুপাশে সমান্তরাল এবং বিপরীত চৌম্বকীয় রেখাচিত্র লক্ষ্য করেছে। এরপর তোমরা পয়েন্ট করবে তেজস্ক্রিয়তা ও তাপমাত্রা বৃদ্ধি। মধ্য সামুদ্রিক শৈলশিলার তলদেশে আগ্নেয়গিরি নির্গত নবগঠিত লাভার একাধিক তেজস্ক্রিয়তা মৌল পাওয়া যায়। এর ফলে সংশ্লিষ্ট সামুদ্রিক ভূতত্ত্বের স্থানীয় উষ্ণতা স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 গুণ বেশি, যা নির্দেশ করে যে ওই স্থানগুলো সম্প্রতি গঠিত হয়েছে। এরপর তোমরা পয়েন্ট করবে সামুদ্রিক শিলাস্তরের গঠনগত দৃশ্যতা। মধ্য মহাসাগরীয় শৈলশিলায় দুপাশে সঞ্চিত ব্যাসল্ট জাতীয় শিলা প্রায় একই পদ্ধতিতে গঠিত। এই ধরনের প্রায় একই রকম শিলা ও খনিজের আস্তরণ দূরবর্তী দ্বীপপুঞ্জগুলিতে খুঁজে পাওয়া গেছে, যেমন উত্তর পশ্চিম আফ্রিকার কেপ ভারত নামক দ্বীপপুঞ্জে এই বৈশিষ্ট্য লক্ষণীয়। এরপর সার্পেন্টাইন ভবন মধ্য সামুদ্রিক শৈলশিলার নিকটে ভূরাসায়নিক এই প্রক্রিয়া পেরিডোটাইট জাতীয় অল্টাম্যাফিক শিলার সঙ্গে জলীয় বাষ্পের প্রতিক্রিয়া স্বল্প ঘনত্বে নতুন সামুদ্রিক ভূত্বক গড়ে ওঠে। এরপর গাইটরের অবস্থান। সমুদ্রের তলদেশে অধিকাংশ গায়ট অর্থাৎ নিমজ্জিত আগ্নেয় শিলা দেহ সমুদ্রপৃষ্ঠের তলের কাছাকাছি রয়েছে, অথচ সামুদ্রিক খাদ অঞ্চলে গায়টগুলি অনেক বেশি গভীরে অবস্থিত। আসলে সমুদ্রবক্ষের বিস্তৃত হওয়ায় ফলে সামুদ্রিক তলদেশীয় অংশটি মহাসাগরের খাতে ক্রমশ অনুপ্রবিষ্ট হওয়ায় কারণে গায়টগুলি ক্রমশই গভীর অংশে চলে যায়। এরপর তোমরা একটা গায়টের চিত্র অঙ্কন করবে। চিত্রটা তোমরা দেখে নাও, এই হচ্ছে গায়টের চিত্র। এরপর পয়েন্ট করবে ভূ গঠনগত ভিত্তি। আধুনিক সমীক্ষা অনুসারে সমুদ্রবক্ষের নিচে গাঠনিক পাতের অতি সক্রিয়তা এবং উপকূলীয় দিকে অধঃপাতমণ্ডলের নিরন্তর ভূমিকম্প, সমুদ্রকম্পন এবং আগ্নেয় কার্যকলাপে বিষয়ে উল্লেখযোগ্য তথ্য সরবরাহ করে। এরপর এই প্রশ্নটা চূড়ান্ত নিদর্শন। এটা কি না, এটা হচ্ছে 1971 সালে ফ্রেঞ্চ আমেরিকান মিল্ক ওশান আন্ডারসি স্টাডি নামক প্রকল্পটির অধীনে উত্তর মধ্য আটলান্টিক শৈলশিলা সংলগ্ন সামুদ্রিক ভূতত্ত্বের 2 থেকে 3 কিমি গভীরের স্থান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে, যা সামুদ্রিক শিলাস্তরের চুম্বকীয় মেরুর অভিমুখে অনুভূমিক ফাটল, ম্যাগমা চেম্বার, হটস্পট, গায়ট, তাপপ্রবাহ ইত্যাদির অবস্থান চিহ্নিত করেছে। এ থেকে সমুদ্রবক্ষের বিস্তৃতি ও অন্তর্ধান বিষয়ে চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়। তাহলে বন্ধুরা, আজকে যে আমি তোমাদেরকে এই দ্বাদশ শ্রেণী ভূগোলের 4th সেমিস্টারে প্রথম অধ্যায় ভূগঠন এ থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সমুদ্রবক্ষের বিস্তৃতি
তথ্য এটা নিয়ে আলোচনা করে দিলাম। এটা 5 নম্বরের প্রশ্ন। এটা তোমরা খুব মন দিয়ে ভালোভাবে দেখবে, আশা করছি তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে। ধন্যবাদ।